আসে যে সে তো যাবে, ধরে রাখা যাবে না। মরিচিকা সে তো দূরে, কাছে তাকে পাবে না। পথের ঠিকানা বুঝি খুঁজে পেলে না। আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। কথা হয়েছিল তবু কথা হলো না। আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নোগা লাগালে নো খিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে যে গানটা গাইলাম, এই গানটা আমি কাকে ডেডিকেট করলাম বা এই গানটাই বা গাইলাম কেন? তো এই গানটা কাকে ডেডিকেট করলাম? আজকে এই গানটা আমি ডেডিকেট করলাম আমাদের টিনের ঠাম্মিকে। তো সবাই এসেছে, শুধু তুমি এলে না। কেন? অবশ্যই ভিডিওর মধ্যে পুরোটা বুঝিয়ে বলবো আপনাদের কাছে। তো সবার আগে বলি যে ভিডিও বুঝতেই পাচ্ছেন টিনকে নিয়ে হচ্ছে, টিনের লেটেস্ট ব্লগটা লেটেস্ট, কিন্তু এটা যে কতটা বাসি থাকেলা সেটা আপনারা বুঝতে পেরে যাবেন। আর কষ্ট করতে হবে না, দায়িত্ব করে আমাদের অমাবস্যা দেবী আছেন না, উনি বুঝিয়ে দেবেন। তো যাই হোক, এই ভিডিওটা শ্যুট হয়েছিল কিন্তু 16 তারিখ, 16ই জুলাই। কারণ 16ই জুলাইয়ে টিনের মায়ের যে চ্যানেল আছে সেখান থেকে শর্ট ভিডিওর আকারে আমরা এই যে জায়গাটা যেখানে ওরা ফার্নিচার দেখতে গেল, সেই জায়গাটা অলরেডি দেখে নিয়েছি। তো যাই হোক, সবার আগে বলি যে ভিডিও শুরু যেরকম যেটা করি আর কি, পার্ট বাই পার্ট বলি। তো ভিডিও শুরুতেই বলল যে আজকে অনেক দিন পর আর কি বাড়িটা সাজাবো, আজ নিজের মতো করে টাইটেল, নিজের মতো করে আজকে ফ্ল্যাটটা একটু সাজিয়ে নিলাম। তা বলি এতদিন কার মতো করে ফ্ল্যাটটা সাজানো হচ্ছিলো? এর আগেও যেগুলো সাজানো হয়েছে সেগুলো কার মতো করে? ফোকলা নাকি? হ্যাঁ অবশ্যই, সেটা তো প্রমাণ সহ বলবো। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে দেখলাম যে ওরা তোড়জোড় করছে সমস্ত কিছু জিনিসপত্র নেওয়ার। আর তার সাথে তোড়জোড় হচ্ছে আরও একটা জিনিসে, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে ঠাম্মির চলে যাওয়ার। তো ঠাম্মিকে দেখলাম যে উনি একেবারেই রেডি হয়ে আছেন, সে সময়ই আমাদের সাথে শেয়ার করলো আর বললো যে ঠাম্মি তো আজকে চলে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি ওরা সব চলে যাবে বলে তাড়াতাড়ি রান্না করে দিয়েছে। তো আমি দেখলাম প্রথমে যে সিনটা, তাতে দেখলাম যে ভাত, একটা থালার মধ্যে ভাত অল্প একটুখানি রেখে দেওয়া আছে। তো ওই থালাটায় কেউ ভাত খেয়েছে। আমার মনে হয় ঠাম্মিকে ভাত যতটা দিয়েছে ততটা উনি খাননি। তো পরবর্তীকালে টিন বলল যে ঠাম্মি আমার মতো, ঠাম্মি সকালবেলা ভাত খেতে পারে না, ঠাম্মি সকালবেলা ভাত খেতে পারে না, সেই জন্য তার সাবস্টিটিউট হিসাবে কি করে দিচ্ছে না, চা করে দিচ্ছে। ভাত খেতে পারে না, তো তাই জন্য চা খেতে করে দিচ্ছে, চা খেয়ে পেটটা ভরিয়ে যাতে উনি বাড়ির থেকে মানে ছেলের বাড়ি থেকে বিদায় নিতে পারেন। তো চিন্তা করে দেখুন, এই যে কী যেন বলে, ডিমের ঝোল রান্না হয়েছে, ভাত হয়েছে, ওদের আরও যারা দুজন ভাই ছিল তারাও খাবে তাদের জন্য। তো ঠাম্মি যেহেতু সকালবেলা ভাত খেতে পারে না, ওনার জন্য 2টো রুটি কি করে দেওয়া যেত না? রুটি কিন্তু বৌমনিও আটা মাখতে পারে, বেলতেও পারে, 2টো সেকে দেওয়া, সেটা কি টিন করে দিতে পারলো না? ওর মা নয় না পারলো, আমি বুঝতে পারলাম। যেহেতু ঠাম্মি আজকে চলে যাচ্ছে মেয়ের বাড়িতে চলে যাচ্ছে। আর আপনাদের এটুকু বলে দিই যে উনি এখন আবার কবে আসবেন এর কোনো ঠিক নেই। কারণ বেশ কিছুদিন ধরে যা দেখছি, ওনাকেও তো দেখছি, লক্ষ্য করছি, তাতে বুঝতে পারছি যে বিশাল একটা কিছু ওদের মধ্যে হয়েছে, যেটা ঝগড়া নয়, অবশ্যই ঝগড়া নয়, কিন্তু হয়তো কিছু আলাপ আলোচনা বা ঠাম্মি বেশ কিছু কথা হয়তো ওদেরকে বলেছে যেটা কিনা ওরা মানে পছন্দ করছে না। তো একটা কথা সত্যি কথা, আমি যেহেতু মানুষকে একটু হলেও বুঝতে পারি, আর আমার কথা, আমার ইনটিউশন পাওয়ার আমি দেখেছি একটু হলেও ঠিক, তো তাতে আমি বলি যে পৃথিবীতে টিনকে কে কতটা ভালোবাসে আমি জানি না, কিন্তু আমার মনে হয় ওর ঠাম্মি ওকে ভালোবাসে। আর সেই ভালোবাসার তাড়নাতেই হয়তো বেশ কিছু কথা বলেছে যেগুলো বিশেষ করে টিনের মায়ের হজম হচ্ছিল না।
তো যাই হোক, সেখানে দেখলাম, বুঝতেই পারলাম এই যে যখন ঠাম্মি সব মানে এসছিল, এর আগেও যখন এসছিল, প্রথম যখন টিনোদের বাড়িতে ছিল, তারপর তো গেছিলো, আবার তারপর এসছে, তো সেই যখন এসছিল তখনকার যে বন্ডিং, শাশুড়ি বৌমার বন্ডিং, সে কি চুমু খাওয়া খাই, যেটা সবাই দেখে বাবা কি শাশুড়ি বৌমা, কি শাশুড়ি বৌমা, বাপের জন্মে দেখিনি কো এরকম শাশুড়ি বৌমা, কোথায় শিলা দেবী আর কোথায় সত্যি কথা বলতে টিনের ঠাম্মি, তার বৌমাকে কত বাসে, এরকম আর কি বলেছিল। ওদের বন্ডিং দেখে বাবা সত্যি এ তো শাশুড়ি বৌমা তো নয়, এরা পুরো মেয়ে আর মা। আজকে সেই ঠাম্মি যখন চলে গেল, ওর মা একটিবার সামনে এসে একটা সেরকম কোনো কিছু করলই না যেটা কিনা টিন ক্যাপচার করে আমাদের সাথে শেয়ার করতে পারে যে দেখো বন্ডিং আমাদের কিন্তু এখনও রয়েছে, এমন কিচ্ছু করলো না। এমনিতেও মুখটা ভার করেই ছিল, দেখেছি এর এই কদিন ধরে বেশ ভালো করেই বুঝতে পারছিলাম। আজকে দেখছেন হাসি দেখছেন, ঠাম্মি তারপর চলে গেল। চিন্তা করে দেখুন, ঠাম্মি চলে গেল, মানে ওদের ঠাম্মিকে তাড়ানোর এতটাই তাড়ানো ঠিক বলবো না, যাই হোক ঠাম্মি চলে যাওয়া নিয়ে ওদের এতটাই এক্সাইটমেন্ট, এমনকি লাইফা পৌঁছে পর্যন্ত দিতে গেল না। এমনি একটা টোটো, মনে হয় শাটেল টোটো, সেটা ধরেই হয়তো গেল, কারণ দেখলাম টোটোর মধ্যে আরও অনেকে বসেছিল, ওরা দুই ভাই ছিল, ঠাম্মি বসেছে, আরও একজন ছিল, তো বুঝলাম যে কোনো ওই হয় না রিজার্ভ করে যেরকম যাওয়া হয় সেরকম নয়, বাড়ির সামনে থেকে যে টোটো, সেই একটা টোটোকে দাঁড় করিয়ে মনে হয় স্টেশন গেছে। লাইফা পৌঁছে পর্যন্ত দিয়ে আসলো না ঠাম্মিকে, পৌঁছে পর্যন্ত দিয়ে আসলো না স্টেশন অবধি, বুঝতে পারছেন? মা তার ছেলেকে এইটুকুনি বলতে পারলো না যে ঠাম্মি যাচ্ছে, ভাইরা যাচ্ছে, যাও গিয়ে ওদের একটুখানি পৌঁছে দিয়ে আসো, দিল না, ওদেরকে একটা টোটোতে তুলে দিল। সেখানে টোটো চলে গেল, যখন টোটো ফার্স্টে ওরা উঠছে বা কিছু, সে সময় ওর টিনের মা ছিল না বলেই ওরা সেগুলোকে ক্যাপচার করেনি, শুধু ওই যখন বসেছিল ঠাটিয়ে, ওরা যখন জিনিসপত্র নিয়ে ঠাম্মির ব্যাগ, তারপর আরও একটা কাঁধের ব্যাগ জিনিসপত্র যখন নিয়ে ওই টিনের পিসির ছেলে যখন যাচ্ছিল, ওর মা ওখানে ঠাটিয়ে ঘ্যাটের মতো বসেছিল, ঠাম্মি বসেছিল বারান্দার মধ্যে চেয়ারে। যখন টিন বলছে ও ঠাম্মি চলে যাচ্ছে, ঠাম্মি ক্যামেরার দিকে সেরকমভাবে তাকালোও না, তো ওনার বডি ল্যাঙ্গুয়েজই বুঝিয়ে দিচ্ছে যে উনি এখানে যা হচ্ছে সেগুলো ওনার পছন্দ হচ্ছে না, সেটা উনি বুঝিয়ে দিচ্ছেন। আর দেখুন 6 দিন তীর্থে গিয়ে কতটা মিথ্যে কথা ওনাকে দিয়ে বলানো হয়েছে, উনি তো সেগুলো ফিল করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, ওনার যা বয়স, উনি তো অনেকটা বয়স কাটিয়ে তারপর এসছেন, উনি তো জানেন যে এই যে টিন আজকে যে আনন্দ করছে, ফুর্তি করছে, এই যে ফ্ল্যাট নিয়ে যেটা করছে, যা করছে, উনি ভালো করে জানেন যে এগুলো সব সাময়িক, কারণ যার হাতটাও ধরেছে তাকে সারা জীবন বয়ে নিয়ে চলতে হবে। এই মেয়েটার ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই, যদি ওইখানে টিন ব্লগিং করা নিয়ে ঠাম্মি আপত্তি করতে পারে যে ও কেন, ওকে দিয়ে ব্লগিং কেন করা হবে, কেন ইনকাম করানো হবে, সেখানে তো সন্দীপের বাড়ির সবাই করতো, সেখানে একা এই মেয়েটাকে এখন পুরো বয়ে নিয়ে যেতে হবে। এই মেয়েটার কোনো ভবিষ্যৎ নেই, আজ ইউটিউব আছে, কাল নাও থাকতে পারে, আর যদি থাকেও তাহলে ওর ইনকাম নাও থাকতে পারে, ওর একটা কিছু যদি এমন একটা কোনো সময়ও পারছে না করতে, এরকম প্রচুর মানুষ আমরা জানি হয়, সেগুলো ওর ঠাম্মি ফিল করে যে আজকে তুমি যেখান থেকে বেরিয়ে এসে তুমি তোমার লাইফ বেটার করার জন্য যা করার করছো। প্রথম হয়তো উনিও বুঝেছিলেন যে হ্যাঁ, যার হাত ধরছে হয়তো সত্যি তার মধ্যে সেরকম এলেম আছে। আজকে উনি সমস্ত বুঝতে পারছেন যে সারাটা জীবন আমার নাতনিকে একে বসিয়ে খাওয়াতে হবে, তারপরেও তাকে তার চোখের জলও ফেলতে হবে, তারপরেও তাকেও সেই ভালো লাগছে না সেই ওখানকার মতো করতে হবে সমস্ত কিছু। তার সাথে সাথে একরাশ হচ্ছে গিয়ে বদনাম, তো সে বদনাম না হয় সাময়িক, বদনামটা মানলাম সাময়িক, কারণ সারা জীবন এরকমভাবে চলবে না, সবাই মুভ অন করবে, সন্দীপও মুভ অন করবে, ওদেরকেও করতেই হবে। আজকে যতই ও বলুক যে আমি এটা চাই না, আমি ডিভোর্স চাই না, আমি ওই চাই না সেই চাই না, তো রিয়ালিটিটা আমরা সবাই জানি, যেটা ও বলছে এই কারণে যে আমি ছেলে নিয়ে নেব, সেই ভয়টা যদি দেখাই, তাহলে যদি সন্দীপ বাপ বলে না তুমি ডিভোর্স নাও বাবা, ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, এইটা যাতে করে, এটাই ওর ইচ্ছা, আর করছেও। এগুলো কিছু মানুষের
মানে মদতপুষ্ট হয়ে, মদতটা বলতে মানে ইয়ে দিয়ে, বুদ্ধি দিয়ে তারা মদত দিচ্ছে, অবশ্যই এটা দিয়ে নয়। তো চিন্তা করে দেখুন, উনি তো সব দেখছে যে আজকে আমার নাতনির লাইফ কি ছিল আর এখন কি হয়েছে। উনি ভালো করেই জানেন যে এই হাসি মজা আনন্দ এটাই জীবন নয়। মানে এই যে এখন যে লাইফটা চলছে সেটা একটা সময় অবধি ঠিক আছে, কিন্তু একটা সময়ের পর কি হবে, কে নেবে দায়িত্ব? যে এখনই নিতে পারছে না সে পরবর্তীকালে কি করে নেবে? তার এমই হচ্ছে বসে বসে খাবো, একে ভাঙাবো আর খাবো। উনি অনেক বয়স জ্যেষ্ঠ, উনি আসল জিনিসটা ধরে ফেলেছেন, আর সেই জন্যই উনি আমার মনে হয় এইসবের মধ্যে থাকতে চান না। আজকে জানেন উনি যে যদি এই ফ্ল্যাটে আমি ওই টিনের সাথে যাই, প্রতিটা পদে আমাকে শুধু মিথ্যেকে সাথ দিয়ে যেতে হবে, প্রতিটা পদে আমাকে মিথ্যেকে সাথ দিতে হবে, প্রতিটা মুহূর্তে ওনাকে মিথ্যের সাথ দিয়ে যেতে হবে। ও বলবে আমরা একা আছি না, ওনাকে তখন বলতে হবে হ্যাঁ একা আছি। তো সেই জন্যই উনি এই মিথ্যের সাথটা দিতে চান না। আজকে চিন্তা করে দেখুন, নাতনির এত বড় অ্যাচিভমেন্ট, সবাই বলছে যে নাতনি কি করে দেখিয়েছে, হ্যাঁ কি এমন করে দেখিয়েছে, সেখানে ঠাম্মি একবার আসলো না পর্যন্ত, ঠাম্মি একবারও আসলো না ওখানে যে হ্যাঁ আমার নাতনি একটা নতুন ফ্ল্যাট সে কিনুক, ভাড়া নিক, যাই হোক, উনি কিন্তু একবারও আসলেন না। তাহলে এটার থেকে আপনারা বুঝতে পারছেন যে উনি আর মানে এইগুলো থেকে উনি বিরক্ত হয়ে গেছেন। আজকে যাদের সন্তান বাবা মা দুজনেই উদাসীন, বাবার কথা ছাড়ুন, এইসব বিষয়ে সবচেয়ে বেশি মার উচিত মেয়ে বা তার ছেলের ভালোটা বোঝা। সেখানে মা শুধু নিজের আনন্দের কথা, নিজের কোনটা ভালো হবে সেটার কথা ভেবে 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 কাজ করছে। তো এই যে ফ্ল্যাট ইস্যু নিয়ে যখন হচ্ছিল, যে ঝামেলাটা হচ্ছিল, আমার মনে হয় তখনই ঠাম্মি বলেছে যে আমি এগুলোতে সাথ দিতে পারছি না, আমি এগুলোতে সাথ দিতে পারছি না। সেই থেকেই হয়তো মানে যা হওয়ার হয়েছে। তো এখন দেখুন, যেই ঠাম্মি চলে গেল, ওর মা ঝাড়া হাত পা, পুরো ঝাড়া হাত পা দিয়ে উঠলো, তখনই একেবারে হাত পা ঝেড়ে কি হাসি। ঠাম্মি যখন চলে গেল তারপর থেকে কি হাসি। আসলে জবের থেকে এই ফ্ল্যাটটা নেওয়ার বুদ্ধিটা হয়েছে, জবের থেকে এই ফ্ল্যাটটার বিষয়টা হচ্ছে ওর মায়ের খুব আনন্দ এখানে। কারণ ওদের বাড়িতে জানেন কলতলায় গিয়ে বাসন মাজতে হয়, তারপর হচ্ছে গিয়ে মোটর, যত খুশি জল যদি ব্যবহার করতে হয় তাহলে মোটর বারবার চালাতে হয়। সেই জন্য ওরা শুধু স্নানটুকু আর ওই টয়লেট করার জন্য শুধু জলটুকু তো মানে তোলে, বাদ বাকি ওই যেখানে আর কি কলতলা আছে সেখানে বাসন টাসন মাজতে হয়। এই ফ্ল্যাটে যদি যেতে পারে, মেয়ে ফ্ল্যাটে যদি চলে গেল, তখন কি হবে? সকালবেলা বৌমা আর শাশুড়ি দুজনে লাইফার সাথে টোটো করে বসে চলে আসলো মেয়ের ফ্ল্যাটে। সারাদিন থাকলো, রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো ওখানেই। ফ্ল্যাটের মধ্যে দাঁড়িয়ে সিঙ্কের মধ্যে বাসন মাজতে কোনো কষ্ট হয় না, উল্টে ওটা কন্টেন্ট হয়, সবাই জানে, আমরা সবাই জানি। তো সেই কন্টেন্ট হবে, মেয়ের কন্টেন্ট হবে। আর আমার কি হবে? আমি এরকম চেতিয়ে শুয়ে থাকবো, মেয়ে রান্না করবে, আমি খাবো, সুন্দর এখানে রিলস করব, এত ওপর এত উঁচু, সেখান থেকে কি সুন্দর লাগে পৃথিবীটা দেখতে, তাই না? সেটা দেখব। তো এই সমস্ত কিছুই মনে মনে আশা, কিন্তু বাদ সাজছিল কোথায় না এই ঠাম্মি খানিকটা কীরকম বলুন তো, ওদের মেন্টালিটি দেখেই আমি বলছি। মানে যেরকম থাকে না আমাদের বাড়িতে দেখবেন কিছু বার্ডেন থাকে, বয়োজ্যেষ্ঠ মানুষ, মানে আমার ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, কোথাওতে কোনো প্রবলেম নেই, শুধু ওই বাড়ির একজন বয়স্ক আছে, তাকে আমার টাইম টু টাইম খেতে দিতে হয়, এই একটা বার্ডেনের জন্য আমি ফ্রিলি কোথাও ঘুরতে যেতে পারি না। যেমন অনেকের বাড়িতে, যেমন আমাদের বাড়িতে ধরুন পোষ্য আছে, যেখানেই যাই না কেন রাত কাটাতে হলেই চিন্তা হবে যে বাড়িতে ও আছে, ওর জন্য হলে আমাদের ফিরতে হবে, তাকে টাইম টু টাইম খেতে দিতে হবে, তার সব দেখাশোনা করতে হবে। এগুলো আমাদের বাড়িতে ফ্যামিলিতে এক একটা বার্ডেন থাকে, তো সেই রকমই বার্ডেন ছিল যে আজকে ঠাম্মির জন্যই রোজ দিন কারোর জন্য রান্না না করলেও ওনার জন্য করতে হবে, ওনাকে রাত্রে খেতে দেওয়ার জন্য আবার ফিরতে হবে। হ্যাঁ, এইগুলো তো হচ্ছিল, যেখানে কিনা ওনার হাজব্যান্ড থাকেই না বাড়িতে, নিজের মতো নিজে কাজ করে, সেখানে থাকে।
ছেলে বউ বিয়ে হয়ে গেছে, কোনো চাপ নেই, মেয়ে এত সুন্দর ফ্ল্যাট নিয়েছে, আমি কোথাও ওখানে গিয়ে থাকবে, ওখানে আরও মানে সবাই আরও মেয়ের এখন কত দাদা হয়েছে, দাদা হয়েছে, তারপর এই যে আবার নতুন একটা দাদা হয়েছে, বৌদি হয়েছে, যারা কিনা ফ্ল্যাট মালিক তারা রয়েছে, তারা আসবে, গল্প করব, সব দাদা টাদারা সব মিলে আমরা একসাথে গল্প করব, আনন্দ করব, পার্টি করব, মজা করব। হ্যাঁ, এই সবগুলো ঝাড়া হাত পা যদি হয়ে যায় তাহলে তো হতেই পারে, কিন্তু বাদ সাজছিল থাম্মি, সেই জন্যই তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল। মুখে হয়তো কেউ বলেনি যে যাও তুমি চলে যাও, কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে তুমি এখানে আর তোমার প্রয়োজন নেই, তোমার প্রয়োজন ফুরিয়েছে আমাদের কাছে, তুমি এবার মানে মানে যদি বিদেয় হও তাহলে আমাদেরই ভালো হয়, আমাদের রাস্তাটা প্রশস্ত হয়। শুধু টিনকে ভাবি যে টিন এত টাকা ইনকাম করে ওই একজন বৃদ্ধাকে যে কিনা এত ভালোবাসে, আর ও বলে আমি ঠাম্মিকে এত ভালোবাসি, তাকে নিজের কাছে একটু রাখতে পারলো না। দুটো তো ঘর আছে, খায় কতটুকু? এইটুকু তো খায় উনি, এইটুকু তো খায়। তো সেখানে ঠাম্মিকে রাখা গেল না, এই কারণে, তার একটাই কারণ যে ঠাম্মি এই অনাচারের মধ্যে আর থাকবে বলে মনে হচ্ছে না, এই অনাচারকে উনি সাথ দিতে পারছেন না। হ্যাঁ, যদি টিনের ডিভোর্স হয়ে যেত, তারপর ও যেটা করছিল সেটা যদি করতো, তাহলে হয়তো উনি সাথ দিত, এটা আমার ধারণা সম্পূর্ণ। তবে এটুকু বলতে পারি যে এই অমাবস্যা দেবী চাইছিলই যে শাশুড়ি যাতে চলে যায়, তাহলে উনি ঝাড়া হাত পা হয়ে যায়, তারপর মেয়ের বাড়িতে সকাল থেকে এসে যে বডিটা ফেলবে, আবার রাত্রে আরামসে সেখান থেকে যাবে। বাড়িতে না রান্না করতে হলো, না বান্না করতে হলো, পয়সা মানে বাঁচলো, এখানে ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে, তার সাথে সাথে রিলস হচ্ছে, একটু ব্লগ হচ্ছে, মানে দারুণ মজা। আর তারপর যখন ওরা যেদিন আবার একটু মানে চেঞ্জ করার জন্য ওই বাড়িতে যাবে, সেদিনকেও একটা মজা, ঠিক আছে না? এই হচ্ছে আসল বিষয়। তো যাই হোক, তো ওদের দেখলাম যে 16 তারিখে গেছিলো ওরা এই জায়গাটায়, যেখান থেকে ফার্নিচার, সেখান থেকেই ফার্নিচার নিয়ে ওরা কিনে আর কি চলে গেছে। তো যাই হোক, তাহলে 16 তারিখের ভিডিও, আর সেটা পোস্ট হলো কবে না 19 তারিখে। ওই দিনই ওর মা যেগুলো রিলসগুলো শেয়ার করেছে তার সেটা দেখলেই বুঝতে পারা যাবে যে ওই যেরকম ভাই আছে, ওর ভাই যেদিন ভাই গেছিলো, এই সবাই তারা ওই দিন গেছিলো। তাহলে চিন্তা করে দেখুন, 16 তারিখ গেছে, 17 তারিখ হচ্ছে 16 তারিখ আর 17 তারিখ দুদিন ছিল উল্টো রথ। তাহলে 16 তারিখেই দেখলেন যে সকালবেলা ও কিন্তু বাসন ফাসন মাজছিল, ঠাকুরের বাসন। তাহলে পুজোটা 17 তারিখ হয়েছে, উল্টো রথ যে 17 তারিখ যেদিন উল্টো রথ সেদিনকে পুজোটা হয়েছে, কিন্তু সেগুলো আমাদেরকে শেয়ার করেনি, পুজো টুজো দিয়েছে, দিয়ে তারপর ওরা মানে সেদিনই যেদিন গেছিলো সেদিনকেই সারাটা দিন সব গুছালো টুছালো। তো যাই হোক, সেখানে একটা জিনিস দেখলাম যে ভাগ্যিস সন্দীপের সাথে 5টা বছর সংসার করেছে, কি সুন্দর ইলেকট্রিশিয়ানের কাজ করে দিল। এরকম আমরা পারবো না, অনেকেই পারবে না ওরকম লাইট ফিট করতে। এটার জন্য আমাদের বাইরে থেকে লোক ইলেকট্রিশিয়ান ডাকতে হয়, কিন্তু ও 5টা বছর দেখেছে সন্দীপকে কাছ থেকে কাজ করতে, হেল্পারিও করেছে, সেটাও দেখেছি আমরা ব্লগে। সন্দীপ হয়তো ফ্যান ফিট করছে বা লাইট ফিট করছে ওই ঘরাঞ্চি নিয়ে, তখন টিন কিন্তু হেল্পারি করেছে। তো ভাগ্যিস সন্দীপের সাথে 5টা বছর হেল্পারি করেছিলে, আজ দেখো কতগুলো পয়সা বেঁচে গেল। সন্দীপ তোমায় কতগুলো পয়সা বাঁচিয়ে দিল, একটা ইলেকট্রিশিয়ান ডাকলে মানে কিছু না হলেও ওই 4টে লাইট ফিট করে দেবে, তার জন্যই খুব কম হলেও কিন্তু 200 টাকা তো নিয়ে নেবেই, ওদের এখন রেটটাই ওরকম হয়ে গেছে। তাহলে চিন্তা করো, সেটা তো বেঁচে গেল, তাই না? তো এখানে আবার অনেকে বলতে পারেন যে লাইট লাগানো তো আমাদের বাড়ির অনেক পুরুষ মানুষরাও করতে পারে, তো তার জন্য ইলেকট্রিশিয়ানই রাখতে হবে এরকম কোনো কিন্তু মানে নেই। কিন্তু লক্ষ্য করে দেখবেন, ও কিন্তু উল্লেখ করে দিল যে এই কাজটা এখানে আমি ছাড়া আর কেউ পারবে না। ওখানে কিন্তু ওর দাদা ভাইও ছিল, তারপর আরও যারা জিনিসপত্র তুলে নিয়ে আসছিল সেই 2টো দাদাও ছিল, আর কে অদৃশ্য ভিখারিদের মিস্টার ইন্ডিয়া, তাকে তো ধরপড়তার মধ্যেই ধরি না, কিন্তু এরা তো পুরুষ মানুষ, এদেরকে তো পুরুষ মানুষ হিসেবে জানি, তো তারাও পারবে না। তার মানে বুঝতে পারছেন, এই কথাটাও এত জোর দিয়ে বললো কারণ অ্যাজ আ ইলেকট্রিশিয়ানের বউ ও 5টা বছর হেল্পারি করে অনেক কিছু শিখেছে, তার মধ্যে এটা একটা ছোট্ট কাজ বাল্ব লাগানো, সেটাও নিজে হাতেই করে দিল, বুঝতে পেরেছেন? তো সেই জন্যই আমি বললাম যে আমাদের যদি করতে হয় তাহলে ইলেকট্রিশিয়ান লাগবে, 150-200 টাকার মতো খরচা হয়ে যাবে, কিন্তু ও সুন্দর নিজের এক্সপিরিয়েন্সের জোরে আজকে টাকাটা বাঁচিয়ে নিল, আর সেই পয়সা দিয়ে উল্টে তুমি সবাইকে সিঙ্গারা খাওয়াতে পারলে, যারা আর কি ওই যে দাদারা এসেছিলো, তাই না?
তো যাই হোক ওটা, তারপর একটা জিনিস দেখছি বলি, যখন রান্না বাথরুমে লাইট ফিট করছিল দেখলাম একটা গামছা, তো সেই গামছাটা দিয়ে সারাক্ষণ ওখানে কে স্নান করেছে টিন। তো বুঝতেই পারলাম এই যে ফোকলা যে কথাটা ওঠে, যে ফোকলা ওখানে কিন্তু যায়, রাত্রে থাকে, রাত্রে লাইট জ্বলে। তো ফোকলা যখন একা থেকেছে সে হয়তো ড্রয়িং রুমের লাইটটা জ্বালিয়ে আর বাথরুমে গেছে। ও এত ঘুরঘুটে অন্ধকার হয় না বারান্দার, মানে ড্রয়িং রুমের লাইট জ্বালালে কিন্তু বাথরুমের যা পজিশন তাতে আরামসে মানুষ স্নান আর যা যা করার করতেই পারে। তো বুঝলাম সেখানে, যেখানে কিনা টিন কোনোদিনও থাকেই নি, সেখানে কি সুন্দর গামছা ভাঁজ করে ঝোলানো, তো সেটা যে কেউ ইউজ করছে সেটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, এবার আসি, অনেকেই বলছে যে ও কেউ আটকাতে পারলো না, ফ্ল্যাটে ঢুকে গেল। হ্যাঁ, ফ্ল্যাটে তো ঢুকবেই, কারণ যার কাছ থেকে ফ্ল্যাটটা নিয়েছে তাদের তো সমস্ত কিছু, আমাদের না বলুক, পরবর্তীকালে সমস্ত কিছু খুলে বলতে হয়েছে, আর হয়তো তাদের কেমন কিছু প্রমাণও দিতে হয়েছে যে হ্যাঁ এটা আমরা যে থাকছি সেটা আপাত দৃষ্টিতে মানুষের কাছে ইল্লিগাল হলেও আসলে কিন্তু ইল্লিগাল নয়, আমরা ভগবানের কাছে আমরা কিন্তু ঠিক আছি দিয়ে হয়তো সেই সংগ্রামপুর মন্দির সেখানকার কিছু হয়তো দেখিয়ে দিয়েছে যে এই দেখুন কাউকে বলবেন না, কিন্তু এটা সত্যি। এই যে সংগ্রামপুর সম্পর্কে যে কথাটা হয় না মন্দিরের সম্পর্কে, সেটা সত্যি। তাহলে তো বুঝতে পারছেন আমরা কিন্তু থাকতেই পারি। তো এবার এই যে যিনি বাড়ি মালিক, উনি তো ওই ফ্ল্যাটেরই প্রথম শুনলাম যে উনি ওখানকার মানে সেক্রেটারি টাইপের ছিলেন। তো উনি যদি সবাইকে এইটা বোঝান যে না বিষয়টা এরকম, ওনার এখন ডিভোর্স চলছে, তো ডিভোর্স খুব শীঘ্রই হয়ে যাবে, আর যার কথা হচ্ছে তার সাথে থাকতেই পারে, আপনারা একটু মানবিক হয়ে ব্যাপারটা বুঝুন। তো সেইভাবেই হয়তো সেই জিনিসটা বুঝিয়েছে, তাই জন্যই থাকতে পেরেছে। তো যাই হোক, এই যে আমাদের টিনের যে বাড়ি মালিকের পদেশ্বরী ওয়াইফ, পদেশ্বরী ম্যাডাম, তো পদেশ্বরী ম্যাডাম তো অনেক কিছু বলেছিল যে আমরা ইউটিউবের কিচ্ছুই জানতাম না, আমরা ইউটিউবের কিছু জানি না। তো ওনার একটা চ্যানেল আমার চোখে পড়লো, সেখানে একটা জিনিস দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে আজ থেকে 2 বছর আগে উনি ওখানে ভিডিও আপলোড করেছেন। তাহলে 2 বছর আগের থেকে উনি জানেন যে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়। মানছি উনি জানেন না যে কন্ট্রোভার্সি মানে কি, কিন্তু উনি যেভাবে বলছেন আমরা তো ইউটিউব কী জিনিস জানিই না, আমার বরের এই কালচারই নয়, হ্যাঁ, সেখানে তাহলে এই কথাটা উনি কী করে বলেন? আজ থেকে 2 বছর আগে উনি মানে শুধুমাত্র মানে কমেন্ট নয়, উনি নিজের চ্যানেলে ভিডিও দিয়েছেন, তাহলে এই কথাটা কি করে বলতে পারেন? তাহলে যে এই কথাটা ওনাদের সম্পর্কে শোনা যায় যে চ্যানেল নিজেদের দাঁড় করাবে, তাই জন্যই টিনকে এত মানে সাহায্য করছে, নিজের বাড়ি ভাড়া দিয়েছে, সে লিগাল ইললিগাল কিছু না চিন্তা করেই। তাহলে দেখেছেন এই কথাগুলো যে বলা হয়েছে সেই কথাগুলো ভুল নয়, একেবারে সত্যি। তো এটাই হচ্ছে আসল কথা, যে আসল কি স্বার্থ। তো প্রথম থেকে বললেই হতো যে দেখুন আমাদের ফ্ল্যাট, আমরা কাকে ভাড়া দেবো সেটা সম্পূর্ণ আমাদের বিষয়, আপনারা প্লিজ এটা নিয়ে এত চিন্তা করবেন না, যদি ফাঁসি আমরা ফাঁসবো তো আপনারা তো আর ফাঁসবেন না, তাহলে প্লিজ থ্যাংক ইউ, ধন্যবাদ। কিন্তু ওনার হাজব্যান্ড দিনের পর দিন একটার পর একটা মানুষের সাথে শুধু চ্যাট করে গেছে, কথা বলে গেছে। কি ভাবুন অবস্থা, কতটা নিঃসঙ্গ হলে তবে মানুষ এরকম করে। যেরকম মিথ্যেবাদী, টিনের এই বাড়িওয়ালারাও কিন্তু মিথ্যেবাদী প্রমাণিত হলো। আর তাছাড়াও তারা প্রচণ্ড ধূর্ত, যারা নিজেদের স্বার্থের জন্য এক মুহূর্ত চিন্তা করেনি যে যখন যাকে পেরেছে ছোট করেছে। সে তাদের ওই যে কী যেন বলে আত্মীয় না স্টুডেন্টের মা, তাকেও ছাড়েনি, আর যখন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকেও কিন্তু ছোট করতে ছাড়েনি। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ওনারা 2 বছর আগের থেকেই ভিডিও আপলোড করতে হয় কিভাবে সেটাই জানেন। তাহলে ইউটিউব সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, এই কথাটা যে সম্পূর্ণ মিথ্যে কথা সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক, এবার চলে আসি যেটা বলছিলাম, যে যখন সব আসবাবপত্রগুলো দেখালো, তো দেখলাম একটা ছোট্ট পুচকি সাইজের ও কিনেছে আলমারি। চিন্তা করে দেখুন, আমাদের সোনা বাবার যা জামা কাপড় আছে সেটাই তো ওইটুকু ওয়ার্ড্রবের মধ্যে ঢুকবে না, আর সেখানেও বলছে এইটা কিনলাম আমি, সবার জামা কাপড় এর মধ্যে আমাদের ঢুকে যাবে।
সববার নাকি জামা কাপড় ঢুকে যাবে। তাহলে ভাবতে পারছেন কীরকম সংসার। মানে দুদিন যেরকম আমরা হোটেলে যখন যাই দেখবেন হোটেলে একটা ছোট সাইজের ওয়ার্ড্রপ দেওয়া থাকে, যে যারা আসবে তারা তো অল্প কটা জামা কাপড় নিয়ে আসবে, নিয়ে এসে এখানে মানে হোটেলে কাটাবে, এখানে তো আর সংসার পাতবে না। সেই রকমভাবেই তারা ছোট ছোট জিনিস প্রোভাইড করে। তো যাই হোক, দেখলাম যে এখন এই ছোটোটা নিয়ে আসলো। তো অবশ্য ওর তো রিকভারি করা বড় একটা আলমারি রয়েছে, সেটাও ও জানে কালে ভদ্রে আমাকে নিয়েই আসতে হবে। এখন আমি পারলাম না, কিন্তু পরে আমি নিয়ে আসবো। কেন, তার কারণটা কেন বলছি আমি, কেন চিন্তা করে দেখুন, যখন খাটের কথা হয়েছিল কিন্তু বলেছিল যে এই যে মায়ের বাড়িতে যে খাটটা, মানে যেটা ওখান থেকে নিয়ে এসেছি বাতকুলা থেকে, এই খাটটা আমি ফ্ল্যাটে নেব না, এখানে যা যেরকম আছে সমস্ত সেরকমই থাকবে। তার পেছনে আমার 100% ধারণা এটাই যে ফোকলা হয়তো বলেছে পাগলি ওই খাটে আমরা খেলবো না, ওই খাটে আমরা আর খেলবো না, ওই অনেক লুডো খেলা হয়েছে খাটে বসে, ওই খাটে আমরা আর লুডো খেলবো না, একটা নতুন খাট কিনবো, সেই খাটে আমাদের নতুন করে লুডো খেলা শুরু হবে। তো সেই জন্য বলেছিল তুই চিন্তা করিস না। তো নিশ্চয়ই ও বলেছিল খাট কিনবে, আমার কাছে আর পয়সা নেই বাবা। দেখছেন প্রত্যেক কথা শুধু বলছে যে এ মাসে হবে না, ও মাসে পয়সা সব খরচা হয়ে গেছে, পয়সা সব খরচা হয়ে গেছে। তো সেরকমই বলেছে আবার খাট কিনবে, আমি আর খরচা বাচ্চা করতে পারবো না বাবা। ওই যে খাট দিয়েছিল আমার বাবা, ওই খাটই নিয়ে আসবো, ওখানেই বসে খেললে খেলবি, না খেললে আমার তোর সাথে লুডো খেলার আমার কোনো দরকার নেই, আমার অনেক লোক আছে লুডো খেলার মতো। এই যে দাদা বৌদি আছে, নতুন দাদা বৌদি পাঠিয়েছি, তাদের আছে, আমার সেবক দাদা আছে, তারা আসবে, একসাথে বসে আমরা লুডো খেলবো। ডোন্ট টেক ইট রং, আমি কিন্তু শুধু লুডো খেলার কথাই বলছি। আপনাদের ডার্টি মাইন্ড কোথায় আপনাদের নিয়ে যাচ্ছে সেটা সম্পূর্ণ আপনাদের দায়। তো সেখানে বলেছে যে তখন মনে হয় ফোকলা বলেছে দাঁড়া আমি লটারির টিকিট কাটি, তুই জানিস না আমার এই যে লাগলো বলে লটারি, এই যে লাগলো বলে লটারি, দেখবি পাগলি তোর ঘর আমি কি সুন্দর সাজিয়ে দেবো, খাট আলমারি আমার তরফ থেকে, খাট আলমারি আমার তরফ থেকে, হাতটা তুই এমনি এমনি ধরিস নি, যতই ময়লা মাখা হোক সেই হাতের দম আমি তোকে দেখাবো, তো আমি কিনে দেবো। তো তারপর মনে হয় সেটা করতে পারিনি। ও চেয়েছিল এদিক ওদিক থেকে, যেরকম শুনেছেন এদিক ওদিক থেকে ধার ধুর করে ও চালায়, ভেবেছে যেরকম আরসের ভিডিও থেকে শুনেছিলাম যে বোনের রিসলেট নাকি বিক্রি করে দিয়েছিল, এরকম মনে হয় চেষ্টা করেছিল মা বা কারোর কাছ থেকে যদি কোনো একটা কিছু ঝেপে নিয়ে কিনে দিয়ে অন্তত মুখটা থাকবে, সেটা হয়তো পারেনি। সেই জন্যই অগত্যা ঘুলেখা দেবী আবার নতুন করে তাকে এই যেই খাটটা নেব না বলে ঠিক করেছিলাম, আমার মা বাপি ওখানে শোবে, সেটাই আবার ওকে নিয়ে যেতে হয়েছে। ভাবুন, ওই কনকনে ঠান্ডা শীতের মধ্যে বাচ্চাটার পিঠের তলা থেকে নিয়ে চলে এসেছিল খাটটা, আজ আবার মা বাবাকে এখানে মা বাবা শোবে বলে সেখান থেকেও আবার মা বাবার পিঠের তলা থেকেও নিয়ে চলে গেল খাটটা। বুঝতে পারছেন এইরকম ইনকাম আর এইরকম যেটাকে বলে অ্যাচিভমেন্টের কী দাম আছে, কী দাম আছে। হ্যাঁ, এই হচ্ছে আসল কথা। ফোকলা কথা রাখতে পারিনি, সেই জন্যই নিতে হয়েছে খাট, আর ওই যে আলমারি সেটাও ওকে নিয়ে আসতে হবে, সেই জন্যই ছোট একটা কিনলো, ছোট একটা কিনলো। তবে একটা জিনিস দেখলাম থাক ভর্তি গামছা, এত গামছা কি করবে কে জানে, ও তো একা থাকবে, বড়জোর মাঝে মাঝে মা ওরা সব আসবে, এত গামছা কেন কিনেছে কে জানে বাবা। তো যাই হোক দেখলাম ঘরদোর সাজানো হচ্ছে, সেটা সম্পর্কে আর কি বলবো। লাকি ব্যাম্বু এনেছে বাবা, এরকম ব্যাম্বু এর আগেও কিন্তু দিয়েছে, ব্যাম্বু দিয়েছে, পুরো শুকিয়ে কাট করে দিয়েছে, ব্যাম্বু একেবারে ঢুকিয়ে দিয়ে তারপর বেরিয়ে এসছে। তোর ব্যাম্বু যে খুব ভালো লাগে সেটা বুঝতে পারছি, কিন্তু এতদিন অন্যকে দিয়েছে না, নিজের যে কত বড় আছলা ব্যাম্বু নিয়ে বসে আছে ও এখন বুঝবে না, তবে বুঝবে নাটাও ভুল, অলরেডি বোঝা শুরু করে দিয়েছে। এটা একটা সংসার, চিন্তা করুন, এটা একটা সংসার যেখানে মানুষকে লুকিয়ে রাখতে হয়। তো যাই হোক, যখন সব গোছাচ্ছিল তখন দেখছিলাম বলছিল এটা এখানে রাখবো, সেটা সেখানে রাখবো, তো খাট পাতা হয়ে গেছে। ওরে বাবা কি দারুণ! তো দেখলাম খাট যে পেতেছে তার অপোজিটেই একটা দর্শক কিন্তু রেখেছে, সে আবার চোখে জল বার করে স্মাইল করে একটা স্মাইলি সে দেখছে খাটের ওপর যা হচ্ছে, সেটা যে হাস্যকর। দর্শক আগের থেকেই বসে দেখছে যে খাটের ওপর সুন্দর খটখট খাটনি হচ্ছে, ঘাপাঘাপ। তো সেটা দেখার জন্য অলরেডি দর্শক রেডি করে রেখে দিয়েছে। তো বেডরুমে দেখলাম
একটা ছোট্ট চিপা জায়গা দেখালো, যেখানে কিনা ঠাকুরের একটা যে বলেছিলাম মা কালীর খাড়া আছে, তো ওখানে আগে যারা থাকতো মানে মাকান মালিক, তারা ওখানে করেছিল হচ্ছে গিয়ে ঠাকুর ঘর, ওই জায়গাটাকে ঠাকুর ঘর করেছিল মনে হয়। তো ওই জায়গাটা ও দেখালো যে এইখানটাও একটা জায়গা আছে, এটা কি করব? তো বলি কি টিন, ওখানে কিছু করো না, ওখানে একটা শুধু পর্দা দিয়ে রেখে দেবে, যখন ভিডিও করবে তখন ফোকলাটাকে ওই চিপা গলির মধ্যে ঢুকিয়ে দেবে, দিয়ে পর্দাটা টেনে দেবে, আমরা কেউ দেখতে পাবো না, হ্যাঁ। তারপর তুমি বলবে দেখো আমি কি সুন্দর একা সংসার করছি, আমি একা আছি, আমার বেডরুমটা দেখে নাও, হ্যাঁ। খাট তো বক্স খাট, এর ভেতরে তো কেউ ঢুকতে পারবে না, খাটের তলা বলে আমার কিছু নেই, কিন্তু দেখো আর কোথাও কিছু নেই। আর ওকে ওই চিপা গলিটার মধ্যে ঢুকিয়ে পর্দাটা টেনে দেবে, বুঝলে? দেখো ভালো বুদ্ধি দিয়েছি না? আমি খুব ভালো বুদ্ধি দিই, আমি জানি তো, আমি খুব ভালো করে জানি কে কীরকম বুদ্ধি নেবে। আর ও না ওই গলির মধ্যে থাকারই যোগ্য, বিশ্বাস করো, বুক ফুলিয়ে কারোর পাশে হাত ধরে হাতে হাতে হাত দিয়ে সম্মানের সাথে থাকবার যোগ্য ও নয়। ওকে ওরকমভাবেই ঢুকিয়ে রেখে দাও, ওই চিপা গলির মধ্যে ঢুকিয়ে রেখে দেবে, ওটাই ও ডিজার্ভ করে, বুঝতে পেরেছো? কারণ পুরুষ তো, যে পুরুষের পুরুষত্ব নেই তাকে ওরকমভাবে ওই গলির মধ্যে চিপিয়ে চাপিয়ে ঢুকিয়ে নাইটির তলা থেকে বার করে এবার ওই গলির মধ্যে ঢুকিয়ে দেবে, দরকার পড়লে ওখানে একটা চেয়ার দিয়ে পেতে দেবে, বলবে যতক্ষণ না বলবো ওখানে বসে থাকবি, চুপচাপ বসে থাকবি। তো যাই হোক, এই কদিনে ওরা আসেনি ঠিকই, কিন্তু দেখলাম ঘরটা আরও বেশি চকচক করছে। মানে মানুষ না আসলে যে চকচক করে সেটাই প্রথম দেখলাম। তো যেখানে যেখানে ড্যাম্প হয়েছিল সেই জায়গাগুলো দেখলাম একটুখানি সেগুলোকে মানে ঘষা মাজা করে আর কি পুট্টি ফুট্টি দিয়ে ঢাকা হয়েছে। তো তাতেই বলছি যে টিন, না মানুষ থাকলে যে আরও ঝকঝক করে জানতাম না, রান্নাঘরটা দেখলাম আরও বেশি ঝকঝক করছিল। তো যাই হোক, বলো না, পিৎজা আনা হয়েছিল একটা দিন, এনে পিৎজা খাওয়া হয়েছিল, সেদিন আরও একটু পরিষ্কার করা হয়েছিল। তো আমার তো ধারণা এটাই যে এই কদিন আমাদের ফোকলা এসে ওখানে ঘষা মাজা করছিল, আর করবে না কেন, ও তাহলে করবেটা কি, তাই না? হাত ধরেছিল, হাত ধরে খাওয়াতে পারেনি, অন্তত এই খরচাগুলো একটা লোককে দিয়ে পরিষ্কার করলে যে খরচাটা হবে সেই খরচাটা তো বাঁচবে। মানে নালে কি শুধু বসে বসে এমনি মানে ফোকটিয়া গিলবে নাকি? ও ফোকটিয়া গিলবে? তো যাই হোক, ও তো আবার বিয়ার খেতে পছন্দ করে, এত বোতল দেখেছিলাম, তো হয়তো একটা দুটো বিয়ার দিয়েছে, আর তাতেই ও সব ঘষে দেখলাম একদম পুরো ঝকঝকে করে দিয়েছে, একেবারে ঝকঝকে করে দিয়েছে। আর ওর তো এগুলো জানেন ভালোই পুরনো অভ্যেস আছে, জাহাজে তো রান্নার কাজ করতো, ওটাই তো করতো, রান্না করা মানে যে রান্না করে সে রান্নাঘর পরিষ্কারও করে, তো রান্নাঘর পরিষ্কার করার ওর তো পুরনো একটা এক্সপিরিয়েন্স আছে, সেটাকেই কাজে লাগিয়ে দিয়েছে। তো এখন রান্নাঘর পরিষ্কার করা, রান্না করা, বাথরুম পরিষ্কার করা, ঘর মোছা, সমস্ত কিছু ও করবে। শুধু যে ব্লগ করবে সে একটুখানি অ্যাক্টিং করবে, যে এই যে আমি যে একটা অ্যাক্টিং করছি, একটু অ্যাক্টও করে দিই, আমার ঘর পরিষ্কার করছি, ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে আসল কথা। তো যাই হোক, আমার যতদূর ধারণা, যেদিন ঠাম্মি ছিল সেদিনকেই যেহেতু দেখলাম যে বাসন কোসন মাজা হচ্ছে, তো তার মানে পুজোটা তখনও হয়নি, বললো বাসনগুলো নিয়ে যাব। তো 17 তারিখ পুজো হয়েছে, 16 তারিখ ঠাম্মি চলে গেছে। তো ওরা যে 16 তারিখ জিনিসপত্র দিয়েছিল, দিয়ে তারপর রেখে আবার কিন্তু একটু সন্ধে করে যেটুকু যা গোছানোর গুছিয়ে আবার সন্ধে করে বাড়ি চলে এসেছিলো। তা চিন্তা করুন, এই যে লাকি বাম্বু, তারপর হচ্ছে গিয়ে ওর ওই যে কী বলে ওটাকে নাম, মানি প্ল্যান্ট, এই সমস্ত কিছু ওখানে রেখে দিয়ে আসলো। তো ওগুলোতে তো টাইমে জল দিতে হয়, তাই না? টাইমে জল দিতে না, একবার জল দিলে মোটামুটি 2-3 দিন যদিও চলে যায়, কিন্তু তাও বুঝতে পারছি যে ওগুলোকে রেখে দিয়ে এসছে, কেউ না কেউ রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে। তো যাই হোক, ও যেহেতু জানেই যে এরপর আমাকে পাকাপাকিভাবেই এখানে আমি চলে আসবো, সেই জন্য অসুবিধা নেই, জিনিসগুলো নিয়ে চলে এসছে, ওগুলো যেখানে যা সাজানো সাজিয়ে দিল। তো একটা জিনিস দেখলাম, তারপর ওখান থেকে ওরা বেরোলো। তো যাই হোক, ওখানে গুছিয়ে টুছিয়ে ওরা তারপর বেরোলো, বেরিয়ে দেখলাম মানে কি আনন্দ। আমি শুধু দেখছি, এই 2 দিন আগে ওর মা উঠে রান্না করতে পারছিল না, আর সেই মা এখন এটা ওটা টানা হিচড়া করে সব গুছাচ্ছে, মেয়ের সংসার গুছাচ্ছে। একটা সংসার দেখেছিলাম সেখান থেকে ভেঙে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছিলো, একটা সংসার ভেঙে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছিলো, আবার আরেকটা সংসার দেখছি গোছাচ্ছে। অবাক লাগে দেখে। তাও যদি সেখানে পুরোপুরি সংসারটা পুরো সম্পর্কটা ভেঙে তারপর করতো, তাহলেও একটা ব্যাপার ছিল, সেটাও নয়। তো যাই হোক, আজকে টিনের মা টিনের জামাটা পরেছে, সেটা দিয়ে বললো এই দেখো এই মেয়েটা আমার জামাটা পরেছে। ওর মা বলছে নাম লেখা রয়েছে? হ্যাঁ, ওনারা ভালো করে জানেন যে কোনো কিছুতেই নাম লেখা থাকে না, তো তাই জন্য জিনিস নেওয়াটা খুব সোজা। এই যে আমাকে একজন কমেন্ট করে বলেছেন যে এই যে টিন যে গলার চেনটা পরে রয়েছে, সেই চেনটা নাকি ওর এক ননদের গায়ে হলুদের দিনও ওই চেনটাই পরেছিল।
মানে এটা কিন্তু তারে বাতকুল্লা থেকে আনা চেন। তো সন্দীপ যে কথাটা বলছে সেই কথাটা যে সত্যি এখান থেকেই প্রমাণ পেয়ে যায়। আর সন্দীপ যেহেতু নিজের চোখে দেখেছে বাতকুল্লার জিনিসগুলো ওকে ওখানে ইউজ করতে, ওই সোনার চেন টেনগুলো, তাই জন্যই ও আজকে বলতে পেরেছে যে আমাদের এখান থেকে সব নিয়ে গেছে, আমার মায়ের সোনা সমস্ত কিছু নিয়ে গেছে, মানে আমাদের ওদের যে আগেকার। তো এই বিষয়টা নিয়েও একটা ধোঁয়াশা ছিল, সেটাও এখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। টিন একটা ভিডিওর মধ্যে বলেছিল যে ডাকাতি হয়ে গেছে, সেটা কোন ডাকাতি হয়েছিল সোনাটা, সেটা শিলা দেবীর যে বাড়ির থেকে, বাপের বাড়ির থেকে যেগুলো আনা হয়েছিল সেগুলো চুরি হয়ে গেছিলো, ডাকাতি হয়ে গেছিলো। কিন্তু সন্দীপের ঠাকুমা বা তারও আগে যারা যারা ওদের যে পারিবারিক সোনা, সেই সোনাটা কিন্তু ছিল। আর সেটা কোথায় ছিল সেটা টিন ভালো করে জানতো। তো যদি হিসাব মিলে দেখি সন্দীপের কথা কিন্তু একেবারে হিসাবে কড়ায় গন্ডায় মিলে যাচ্ছে। তো যাই হোক, খুবই আনন্দ দেখলাম। তো সব গুছিয়ে গেছে, তারপর আবার স্মার্ট পয়েন্ট, এই তো ফ্ল্যাটের জীবনযাপন শুরু হচ্ছে। স্মার্ট পয়েন্ট থেকে জিনিসপত্র আসবে, পেছনে দাঁড়িয়ে বাসন মাজবো, এই যে লাইফ। তারপরে আর যেগুলো আমাদের দেখানো হবে না সেগুলো হচ্ছে গিয়ে পার্টি এই সমস্ত কিছু। তো তারপর বাড়িতে আসলো, আনন্দের মানে শেষ নেই। মাকে দেখলাম, আনন্দের শেষ নেই। কারণ এখন উনি বুঝে গেছেন যে ওনার বাড়িতে যে বার্ডেনটা ছিল, যেটার জন্য একটু হলেও ওনার যে না বাড়ি ফিরতে হবে, এক্ষুনি ফিরতে হবে, রাতে কি রান্না হবে, ওনাকে কি খেতে দেবো, এই বার্ডেনটা আর ওনার নেই। তো খুব আনন্দ এবার থেকে বুঝতেই পারছি। তো বাড়ি এসে আবার ওই যেটা রান্না ছিল সেটা, তো বাড়িতে আসার সময় আবার এক গাদা মিষ্টিও আনা হয়েছে। হ্যাঁ, তো ওর ঠাম্মি মিষ্টি খেতে ভালোবাসে দেখলাম, তো ঠাম্মি তো নেই, যাই হোক সেখানে রাত্রে রুটি করে নিজেরা সেগুলো দিয়ে খেলো। তো চিন্তা করে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন এদের মধ্যে কতটা বন্ডিং আর কতটা ভালোবাসা। তো ঠাম্মি যেটা করেছে একদম ঠিক করেছে। এই অন্যায়ের যে উনি সাথ দেননি, খুব ভালো করেছেন। কারণ ওনাকে মানে এদের এখন হয়তো অনেকটাই জীবন পড়ে রয়েছে। সবাই আমরা যেটা কালের নিয়ম জানি তাতে, যদিও এখন নিয়ম মানে না, কিন্তু ঠাম্মি জানেন যে আমাকে গিয়ে হিসাব দিতে হবে। এরা তো পরে আসবে, আমাকে আগে গিয়ে হিসাব দিতে হবে। আমাকে আগে জিজ্ঞাসা করবে যে তুই কি করে সাথ দিলি এদের এই অনাচারের। তো সেই জন্য উনি এটাই ঠিক করে নিয়েছেন যে যা যেটুকু হয়েছে, ভুল করে যেটুকু সাথ দিয়েছি, জেনে বুঝে আর সাথ দেব না। কারণ আমার নাতনি যার হাতটা ধরেছে তাকে সারা জীবন, হাতটা শুধু সে ধরেছে কিন্তু নাতনির পিঠে ঘাড়ে সে চেপে বসেছে সারা জীবন। যেরকম মুটেরা মুট বয়, সেরকম ওকেও বয়ে নিয়ে যেতে হবে আমার নাতনিকে। ওর লাইফে কিচ্ছু নেই, কোনো স্টেবিলিটি নেই। আর ওর মা বাবা দেখে বুঝেও শুধু নিজেদের স্বার্থের জন্য কিছু করতে পারছে না। বিশেষ করে মায়ের কথা, বাবার কিছু করার নেই। তবে হ্যাঁ, বাবাকে দেখেছি একটাই জিনিস, যে বাবা কিন্তু মেয়েকে বেঁচে খাওয়ার মতো অতটাও চেষ্টা করে না। এই যে নিজের ব্লগ চ্যানেল খুলেছে, একবার দুবার নিজের থেকে এসছে বাবার এতে মুখ দেখাতে। উনি কিন্তু খুব একটা যে হ্যাঁ মেয়ের মুখটা দেখাই তাহলে অনেক ভিউজ হবে, এই জিনিসটা কিন্তু ওনার মধ্যে নেই। হ্যাঁ, উনি যেটুকু যা নিজে করছেন সেটুকুই দেখাতে পছন্দ করেন। আর সবচেয়ে বড় কথা, তার মধ্যেও কিছু জিনিস ইললিগাল করছিলেন। আশা করি সেগুলো উনি বুঝে আস্তে আস্তে নিজেকে নিজে শুধরাবেন। তো এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, এইটুকুই বলতে পারি যে গানটা এই জন্যই গাইলাম যে আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না। ঠাম্মির কথা বললাম যে এত মানুষ, ওর সবাই এত মানে করছে, প্রেস করছে, এত মানুষ টিনের এত এত মানুষ টিনের এত জয় জয়কার করছে, সেখানে ঠাম্মি কিনা পা দিল না পর্যন্ত ওই ফ্ল্যাটে, একবার দেখলেও না। আর পুজো হবে, পরের দিন পুজো হবে। ঠাম্মি তারপর দুটো ভাই এসেছিল, আত্মীয়রা তো পুজোর অনুষ্ঠানের উপলক্ষে আসে, উল্টে এরা অনুষ্ঠানের আগে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে বিষয়টা বুঝে নিন। আর টিনকে একটাই কথা বলবো, টিন, এই জীবন নয়, আর আজকের দিনটাও শেষ দিন নয়। তোমার যে কি ভয়ঙ্কর পরিণতি তোমার জন্য অপেক্ষা করছে সবাই দেখবে, আর সবচেয়ে বেশি দেখবে তোমার মা আর বাবা। তখন তারা হয়তো বুঝে কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তখনই বলবে যে সাথ দিয়েছিলেন না আপনারা তখন, আর এই ফোকলা এ যে কতটা জঘন্য, ওর পরিবার যে কতটা জঘন্য সেটা তো বলে দিয়েছে একজন, তোমারই খুব ভালোবাসার দিব্যাই ছিল না, সে বলে দিয়েছে। তাহলে বুঝতে পারছো তো? তো যাই হোক বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে
ফোকলা উবাচ যেটা এসছিল, ওই যে নরকের কীট বাণীটা যেটা দিয়েছিল, তার মধ্যে অনেকেই নুপুরের আওয়াজ পেয়েছিলেন। তো আজ আমি টিনের ভিডিওটা দেখে বুঝে গেলাম যে এই নুপুরের আওয়াজটা কিন্তু লাইফার বউ মানে ধানি লঙ্কার পায়ের নুপুরের আওয়াজ। আমার এটা মানে একেবারে 100% আমি যদি ভুল না হই, তাহলে এই ফ্ল্যাটেই বসে সবাই মিলে মোচ্ছব হচ্ছিল, সেই সময়ই আর কি এটা ওকে দিয়ে বলানো হয়েছে, হ্যাঁ তুই এই কথাগুলো বল, তাহলে সবাই জানবে যে তোর সাথে আর কোনো সম্পর্ক নেই, আর কেউ এই ফ্ল্যাটের দিকে চোখ দেবে না। তুই বল যে ওইটা একটা বলগার আছে না, একটা টিন বলগার আছে না, ঘুলে খা, যাকে খুলে খা, আমি ভেবেছিলাম খুলে খেয়েছিলাম, ওই খুলে খা ম্যাডাম, সেই খুলেখা ম্যাডামের সাথে আমার কোনো সম্পর্কই নেই। আর তার উপর আরেকজনকে সঙ্গীতাদিকে নিয়ে আমি একেবারে নোংরা কথা বলি, কারণ সঙ্গীতাদি তো একেবারে ব্যান্ড বাজিয়ে দিচ্ছে আমার যত ভালোবাসার মানুষ আছে, হ্যাঁ, সেই ঘোড়া, তারপর হচ্ছে গিয়ে চম্পা, একেবারে সব কটাকে তো দিচ্ছে আচ্ছা করে আমার ভালোবাসার মানুষগুলোকে। তাই জন্য বলি যে ওনার কোনো ক্ষমতা নেই। আর এদিকে আবার পরেই বলছে যে আমার মা বাবার জন্য আমার মা বাবাকে এরকম করে করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। সত্যি পারিসও বটে তোরা। তো যাই হোক, তোরা সব একসাথে বেশ ভালোই জুটেছিস। তো এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। অবশ্যই এটা নিয়ে আরও কিছু বলার থাকলে অবশ্যই বলবো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।